রাস্তার একপাশে দাঁড়িয়ে নাদিয়ার জন্য অপেক্ষা করছি। আজ এত লেট হচ্ছে কেন বুঝতে পারছি না। আজ নাদিয়ার জন্মদিন, তাই ওর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছি। পাশে দাঁড়িয়ে থাকা সজীব বলে, ভাই, ভাবি আসছে, কিন্তু সাথে একটা ছেলে। সামনের দিকে তাকিয়ে দেখি নাদিয়া একটা ছেলের সাথে কথা বলছে আর হাসতেছে। মুহূর্তেই রাগে চোখ দুটো লাল হয়ে যায়। চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে নাদিয়ার দিকে এগিয়ে যাই। সামনে গিয়ে দাঁড়াতেই নাদিয়া ভয়ে কাঁপতে থাকে। ছেলেটা কিছু বলতে যাবে, তার আগেই আমি ছেলেটাকে ইচ্ছে মতো মারতে থাকি। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি, কিন্তু রাগ কিছুতেই কমছে না। নাদিয়া এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ ওকে ছেড়ে দিন, ও মরে যাবে। আর মারবেন না, ও আমার খালাতো ভাই হয়, আমাদের বাসায় বেড়াতে এসেছে। প্লিজ ওকে ছেড়ে দিন। আমি নাদিয়াকে ধরে তুলে দুই বাহু শক্ত করে ধরে চেপে ধরি। ব্যথায় নাদিয়া কুকিয়ে ওঠে। তোকে আমি বলছি না, আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তুই কথা বলবি না। ও তোর খালাতো ভাই হয়, মায়ের পেটের ভাই না। আজকে ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি ওকে তোর আশেপাশে দেখি তাহলে আমি ওর প্রাণ কেড়ে নিব। সজীব, মালটাকে হসপিটালে দিয়ে আয়। আর জান, তুমি আমার সাথে এসো। বলে এই গুন্ডাটা আমার হাত ধরে টেনে গাড়িতে উঠায়, আর ওনার সাথে লোকটা ভাইয়াকে হসপিটালে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জান, বাসায় কল করে জানিয়ে দাও, ফিরতে লেট হবে। আমি বাসায় যাব এখন, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন। তুমি ভালো করেই জানো আমি যা বলি তাই করি। শুধু শুধু কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকো। গুন্ডা কোথাকার। আর কিছু বললাম না। জানলার কাচ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে পিছনের কথা ভাবছি। কেন যে সেদিন গুন্ডাটাকে বাঁচাতে গেলাম। সেই দিনের পর থেকে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। যদি জানতাম উপকার করার প্রতিদান এইভাবে দিবে, তাহলে সেদিন আমিই মেরে ফেলতাম। চোখ বন্ধ করে পেছনে হারিয়ে যাই। রাত প্রায় 10টা বাজে এখন। ঝুম বৃষ্টি হচ্ছে। গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছি। সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত একটা বারে ছিলাম। নেশায় সব কিছু ঝাপসা দেখছি। হঠাৎ দেখি রাস্তার মাঝে কেউ পড়ে আছে। দ্রুত গাড়ি ব্রেক করি। গাড়ি থেকে নেমে লোকটার কাছে যেতেই বান্ধবীর বাসা থেকে বাসায় ফিরছি। ঝুম বৃষ্টি হচ্ছে, খুব ভালোই লাগে বৃষ্টি। হঠাৎ দেখি কয়েকজন লোক মিলে একজনকে মারছে। একটা ছেলে লোকটার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর যখন ছুরি দিয়ে আঘাত করতে যাবে, আমি আমার কাছে থাকা পুলিশের বাঁশি বাজাই। ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়, আর ওই লোকটা রাস্তায় পড়ে যায়। আমার ভাইয়া পুলিশ অফিসার, আর ভাইয়ার থেকে মাঝে মাঝে বাঁশিটা আমি নিয়ে বের হই। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে লোকটার কাছে গিয়ে ওনাকে ধরে অনেক কষ্ট করে দাঁড় করাই। এতক্ষণ সেন্স থাকায় নিজে থেকে উঠে দাঁড়াতে পেরেছে, কিন্তু সেন্স হারানোর সাথে সাথে আমি ওনাকে নিয়ে পড়ে যাই। কি করব বুঝতে পারছি না। হঠাৎ ওনার মোবাইলটা বেজে ওঠে। এই বৃষ্টির মধ্যে ওনার মোবাইল নষ্ট হয়নি। পকেট থেকে মোবাইল বের করে দেখি সজীব নাম স্ক্রিনে। ভাই, কোথায় আপনি? আপনাকে মারার জন্য শুভ লোক পাঠিয়েছে। আপনি কোথায় আছেন বলুন, আমি আসছি। ওনাকে কারা যেন ছুরি মেরেছে, উনি সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি আপনাকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি। কল কেটে দিয়ে ঠিকানা মেসেজ করে দেই। কিছু সময় পর একটা লোক বাইক নিয়ে আসে। দুজন ধরে হসপিটালে নিয়ে আসি। ডক্টর ওনার অবস্থা দেখে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছু সময় পর ডক্টর এসে বলে ও নেগেটিভ ব্লাড লাগবে। আমি ডাক্তারকে বলি আমারও রক্ত ও নেগেটিভ। এরপর ডাক্তারের সাথে গিয়ে রক্ত দিয়ে আমি বের হয়ে এসে বলি, আমি এবার আসি ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, আমার বাসায় সবাই চিন্তা করছে। চলুন, আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসছি। সমস্যা নেই, আমি যেতে পারবো। ভাই সুস্থ হওয়ার পর যদি জানে আমি এত রাতে আপনাকে একা যেতে দিয়েছি, ভাই খুব রাগ করবে। চলুন, আমি আপনাকে দিয়ে আসছি। এরপর উনি আমাকে বাসায় দিয়ে চলে আসে। বাসায় আসতেই আব্বু আম্মু ভাইয়া জিজ্ঞেস করছে এত সময় কোথায় ছিলাম। সবটা বলি আব্বু আম্মুকে। আচ্ছা, পুরো ভিজে গেছিস, গিয়ে চেঞ্জ করে আয়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আমি খেয়ে এসেছি আম্মু, তোমরা খেয়ে নাও, আমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। বলেই রুমে এসে চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। সেন্স ফিরতে আশেপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করছি কোথায় আছি। আশেপাশে তাকিয়ে বুঝতে পারি এটা হসপিটাল, কিন্তু আমি এখানে আসলাম কি করে? সজীব আমার সামনে আসতে আমি ওকে জিজ্ঞেস করি, আমি এখানে আসলাম কি করে? আর যে মেয়েটা আমার কাছে ছিল সে কে? ভাই, মেয়েটার নাম তো আমি জানি না। আমি আপনাকে কল করেছিলাম।
শুভ যে আপনাকে মারতে চেয়েছে সেটা বলার জন্য। তখন ওই মেয়েটা কল রিসিভ করে আর সব জানায়। ওই মেয়েটা আর আমি আপনাকে হসপিটালে নিয়ে দিয়ে আসি। শুধু তাই নয়, মেয়েটা আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। মেয়েটার ঠিকানা জেনে এসেছিস তো? আমি মেয়েটাকে তার বাসায় দিয়ে এসেছি। ঠিক আছে, সুস্থ হলে মেয়েটার কাছে যাব। শুভ আর ওর লোকজনকে শেষ করে দিয়ে আয়, কেউ যেন বেঁচে না থাকে। সজীব ঠিক আছে বলে চলে যায়। আমাদের গ্যাংয়ের কিছু ছেলে নিয়ে গিয়ে শুভ আর ওর লোকজনকে শেষ করে ফেলে। হসপিটালে আরও 3 দিন থেকে বাসায় চলে আসি। এখনও কিছুটা ব্যথা আছে, কিন্তু হসপিটালে থাকতে আমার একদমই ভালো লাগে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেই। আমার পরিচয়টা এখনও দেয়া হয়নি। আমি তুষার ইকবাল। আপন বলতে পৃথিবীতে সজীব ছাড়া কেউই নেই। ও আমার মতোই অনাথ। ছোট্ট থেকে মানুষের লাথি খেয়ে বড় হয়েছি। ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ভালোর জন্য এই পৃথিবীতে কোনো মূল্যই নেই, তাই হয়ে যায় মাফিয়া। সজীব চল ওই মেয়েটাকে ধন্যবাদ দিয়ে আসি। সজীব ঠিক আছে বলে এরপর গাড়ি নিয়ে বের হয়ে যাই। কিছু সময়ের মধ্যে চলে আসি মেয়েটির বাসার সামনে। হঠাৎ দেখি একটা মেয়ে বাসা থেকে বের হচ্ছে। গায়ে নীল রঙের চুড়িদার, চুলগুলো একপাশে রেখেছে। ভাই, এই মেয়েটাই ছিল, এই আপনাকে বাঁচিয়েছে। আচ্ছা আয় আমার সাথে, বলেই দুজনে গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াই। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছি, চোখ সরানোর দায় হয়ে গেছে। আরে আপনি এখন কেমন আছেন? আর ওই লোকগুলো কারা ছিল? আমি মেয়েটার দিকে এখনও তাকিয়ে আছি, শুধু ঠোঁটগুলো নড়তে দেখছি। কি বলছে সবই যেন হাওয়ার সাথে মিশে যাচ্ছে। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? একটু জোরে শব্দ করে বলল কথাটা। মেয়েটার কথা শুনে আমি সজীবের দিকে তাকিয়ে বলি, এই ইংরেজিতে কি বললো? গালি দিল নাকি? ভাই, আমিও বুঝি নেই, এই জন্যই লেখাপড়া করাটা প্রয়োজন ছিল। ধুর বেড়া থাম, আমি সব কিছু সামলাই নিতাছি। কি হলো? আপনারা গুনগুন করে কি বলছেন? দেখো, আমি এত ইংরেজি বুঝি না, কখনো লেখাপড়া করিনি তো, তাই তোমার কথার মানে আমি কিছুই বুঝিনি। তবে আমি একটা ইংরেজি জানি, সেটা তোমাকে বলছি, আর মন থেকেই বলছি, আই লাভ ইউ। আপনি কি পাগল নাকি? আমি আপনাকে বাঁচিয়েছি, কোথায় ধন্যবাদ দেবেন তা না করে উল্টো আমার সাথে ফ্লার্ট করছেন। আমি এইসব কিছুই বুঝি না, আর তোমার সাথে ফাজলামও করছি না। তোমারে আমার ভালো লাগছে, আই লাভ ইউ। এখন তুমি শুধু এই তুষারের, ভুল করেও কোনো ছেলের সাথে কথা বলতে যেও না, তাহলে সেটা ভালো হবে না। আজকে আমি আসছি, আবার পরে কথা হবে। বুঝতে পারছো আমার অবস্থা এখন কেমন? শুধুমাত্র তোমাকে এই কথাটা বলার জন্যই আমার এখানে আসা। আমার কথা যেন মাথায় থাকে, তোমার জন্য যেন কারো মায়ের বুক খালি না হয়। বলেই লোকটা চলে যায়। মাথায় কি ছিট আছে নাকি? কিস বলে গেল। দূর, আমি কলেজে যাই। আর এরপর থেকেই গুন্ডাটা আমার পেছনে লেগে আছে। আমার সাথে কথা বলার জন্য কত ছেলেকে যে মার খেতে হয়েছে, ওনার কথায় বাস্তবে ফিরি। চলো বাসার ভিতরে, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বলেই নাদিয়ার কোলে নিয়ে বাসার দিকে যেতে থাকি। বাসার ভিতরে এসে নাদিয়া হাঁ করে পুরো বাড়ি দেখছে। বাসা দেখে খুব বুঝতে পারছি কারো না কারো অনুষ্ঠান আছে, কিন্তু বাসায় কেউ নেই। আমাকে এখানে কেন এনেছেন? তুমি ভুলে গেছো দেখছি, আজ তোমার জন্মদিন, আর এই পার্টি আমার পক্ষ থেকে তোমার জন্য। আমি এসব চাই না, আমি বাড়ি যাব। কি শুরু করেছো তুমি? বাড়ি যেতে তোমাকে আটকাবে কে? আগে তোমার জন্মদিনটা তুমি আর আমি পালন করি, তারপর যেও। খুব ভালো করে বুঝতে পারছি গুন্ডাটা এখন আমার কথা শুনবে না, তাই চুপচাপ যা বলে তাই শুনে নি, নয়তো আবার উল্টাপাল্টা কিছু করে বসবে। আমার হাত ধরে ওনার রুমে নিয়ে যাই। রুমে গিয়ে দেখি পুরো রুম বেলুন আর গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে। দরজা থেকে শুরু করে যেখানে কেক রাখা আছে সেই পর্যন্ত গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা বানিয়েছে। এক গোলাপের জন্য হাজারো গোলাপের পাপড়ির ওপর দিয়ে হেঁটে আসা। নাদিয়া ফুলের পাপড়িতে পা রেখে আসে, এরপর কেক কেটে আমি ওকে আর ও আমাকে খাইয়ে দেয়। আমি পকেট থেকে একটা রিং বের করে নাদিয়ার হাতে পরিয়ে দেই। এই রিংটা সবসময় তোমার সাথে রাখবে, আমার কথা তোমাকে প্রতি সেকেন্ডে মনে করিয়ে দিবে। ঠিক আছে, রাখবো। এখন আমি বাসায় যাব। আমি নাদিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে আসি। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি নাদিয়ার বাসার সামনে। নাদিয়া গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়, আমিও বাসায় চলে আসি। বাসার ভেতরে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে দেখে আম্মু দৌড়ে আমার কাছে আমার সারা মুখে চুমু দিয়ে কান্না করতে করতে বলে, মা, তোর কিছু হয়নি তো? ওই গুন্ডাটা তোর কোনো ক্ষতি করেনি তো?
আমি ঠিক আছি আম্মু, আমার কিছু হয়নি। ভাইয়া এখন কেমন আছে আম্মু? ঠিক আছে এখন। তোকে আর একা বাসা থেকে বের হতে হবে না। যদি ওই গুন্ডাটা তোর কোনো ক্ষতি করে দেয়, তোকে আর বাসা থেকে বের হতে না দেয়। কি বলছো তুমি আম্মু? আমি একটা গুন্ডার ভয়ে লেখাপড়া ছেড়ে দেব? এরপর যদি আমার সামনে আসে তাহলে উচিত শিক্ষা দেব। তুমি কোনো চিন্তা করো না। বলে সবার সাথে আরও কিছু সময় কথা বলে আমি আমার রুমে চলে যাই। ফ্রেশ হয়ে গুন্ডাটার কথা মাথা থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়ি। রুমে শুয়ে শুয়ে নাদিয়ার কথা ভাবছি। আমার জন্য নাদিয়ার কোনো ক্ষতি হবে না তো? আমি এসব ছেড়ে দিব। আমার নাদিয়ার ওপর এসবের ছায়া পড়তে দিব না। এমন আরও কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ভাবতে ভাবতে এভাবেই কেটে যায় 3 মাস। এই 3 মাসে নাদিয়াকে কয়েক কোটিবার ভালোবাসি বলেছি, তার ঠিক নেই। কিন্তু নাদিয়া আমার ভালোবাসা গ্রহণ করছে না। অনেকবার হয়ে গেছে, আর নয়। ভালোভাবে যখন হয়নি, এবার আমার পথে এগোতে হবে। গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি নাদিয়ার কলেজে। দেখি নাদিয়া একটা মেয়ের সাথে কলেজের ভেতরে যাচ্ছে। আমি গিয়ে নাদিয়ার হাত ধরে গাড়িতে তুলে আনি। গাড়ির ভেতরে ঢুকে লক করে দেই। আপনি আমাকে এইভাবে তুলে আনার মানে কি? যেখানে সবাই আমার পেছনে দৌড়ায় আর আমি তোমার পেছনে। কি সমস্যা তোমার আমাকে ভালোবাসতে? আপনার মতো একটা গুন্ডাকে আমি কখনো ভালোবাসবো না। আজ আমি তোমাকে বিয়ে করব, তারপর দেখি তুমি কি করে আমাকে ভালো না বাসো। আপনি কি চান সেটা আমি খুব ভালো করে জানি। আমার শরীরটার জন্য আমার পেছনে পড়ে আছেন, তাহলে নিন, নিজের চাহিদা মিটিয়ে নিন। নাদিয়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে ও এসব? আমি তোমার শরীরের জন্য তোমাকে ভালোবেসেছি? আরে তোমার মতো হাজারো মেয়ে আমার বিছানায় আসার জন্য বসে আছে, কিন্তু আমার তাদের চাই না, তোমাকে চাই। তোমাকে ভালোবাসি তাই, কারণ আমি তোমার নেশায় আসক্ত। তোমার শরীরকে নয়, তোমাকে ভালোবেসেছি। এই ধারণা তোমার আমার প্রতি? ঠিক আছে, যাও। আজকের পর আর কখনো আমার মুখটা দেখাবো না। বলেই আমি নাদিয়াকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগে কটমট করতে করতে গাড়ি ড্রাইভ করতে থাকি। গাড়ি ড্রাইভ করে চলে আসি একটা মদের আড্ডায়। একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছি। যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসলাম সে আমাকে বুঝতেই চাইলো না আমি নাকি ওর শরীরকে ভালোবাসি। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো। যতই কষ্ট হোক, আর কখনো তোমার কাছে যাব না। ভালোবাসা অপরাধ বলেনি তো কেউ। যদি বলতো তাহলে এই আগুনে নিজেকে পোড়াতাম না। যাক, অবশেষে গুন্ডাটার পিছু ছাড়লো। আর ভয়ে ভয়ে কলেজে আসতে হবে না। আজ থেকে আমি স্বাধীনভাবে চলতে পারবো। কলেজের ভেতরে গিয়ে সোজা ক্লাসে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে রুমে আবিষ্কার করি। আমি এখানে আসলাম কি করে? আমি তো বাড়ি ছিলাম। উঠে বসে মাথা ধরে রেখেছি, পুরো মাথা হ্যাং হয়ে আছে। ফ্লোরে তাকিয়ে দেখি সজীব শুয়ে আছে। ওই তাহলে আমাকে বাসায় নিয়ে এসেছে। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে কফি বানিয়ে 1 কাপ কফি নিয়ে বাগানে চলে আসি। কফির কাপে চুমুক দিয়ে গেটের দিকে তাকিয়ে দেখি একটা বৃদ্ধ লোক ভেতরে আসার জন্য দারোয়ানের কাছে মিনতি করছে। করিম চাচা, ওনাকে আসতে দাও। লোকটা আমার কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে তার বাড়ি নাকি কিছু লোক জোর করে কেড়ে নিচ্ছে। আমি লোকটাকে নিয়ে তার বাসায় এসে দেখি কিছু ছেলে ওনার বাসার সব কিছু বাইরে ছুঁড়ে ফেলছে। আমি গিয়ে সবাইকে মারতে থাকি। কলেজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সেই গুন্ডাটা কয়টা ছেলেকে মারছে। মানুষ মানুষকে এইভাবে মারতে পারে? একটু মায়া হয় না এদের? একটা মহিলা পাশ থেকে বলে, এই ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করছে। ওই ছেলেগুলো নাকি একজন বৃদ্ধ লোককে তারই বাসা থেকে বের করে দিচ্ছে, আর তুষার সেই জন্য ছেলেগুলোকে মেরে বৃদ্ধ লোককে তার অধিকার বুঝিয়ে দিচ্ছে। যতটা খারাপ ভেবেছি ততটাও খারাপ না, তাতে আমার কি? আমি বান্ধবীদের সঙ্গে কলেজে চলে আসি। চাচা, আজকের পর আর কেউ এখানে আসতে সাহস পাবে না। তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকতে পারবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। বলেই বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 2 মাস। এই 2 মাসে নাদিয়াকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। যতই বলি ওর মুখটা দেখবো না, আর আমার মনটা তো মানে না আমি যে ওর নেশায় আসক্ত হয়ে আছি। কোনো ছেলেকে ওর আশেপাশে আসতেই দেয়নি। 2টা মাস কেটে গেল, তুষারকে দেখিনি। এতদিন আমার কাছে আসতো বলে বিরক্ত লাগতো, কিন্তু এই 2 মাসে বুঝতে পেরেছি না চেয়েও আমি তুষারের নেশায় আসক্ত হয়ে গেছি। তাই ঠিক করলাম আজকে ওর বাসায় যাব, আর আমার মনের কথা ওকে বলবো। আমি তুষারকে এই পথ থেকে সরিয়ে আনবো। আমার জন্য এই পথ ছেড়ে দিয়ে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুষার আমার সামনে না থাকলেও কেন জানি মনে হতো ও আমার আশেপাশেই আছে। কলেজ থেকে বের হয়ে হাঁটতে থাকি, দেখি তুষার একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বলি, এই যে এদিকে আসেন, আপনার সাথে কথা আছে।
নাদিয়া আমাকে ডাকছে, বিশ্বাস হচ্ছে না। কাছে গিয়ে বলি, আরও অপমান করার ইচ্ছে আছে? এতটুকুতেই আমাকে ভুলে গেছেন? কেউ কাউকে ভালোবাসলে এত সহজে ভুলে যায়? কে বললো আমি তোমাকে ভুলে গেছি? তুমি আমার জীবনে কোনো গল্পের বই না, মুখস্থ করলাম পরে ভুলে গেলাম। আর না তুমি আমার লেখা কবিতা, ভুল হলে মুছে ফেললাম। তুমি আমার সেই নেশা, যাকে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারবো না। সেটা তো দেখতেই পারছি। একবার আমার কাছে আসতে না বলেছি বলে তো হারিয়েই গেছেন। আমি কোথাও হারাইনি, তুমি যাতে বিরক্ত না হও তাই দূর থেকে দেখতাম, বিরক্ত করার জন্য কাছে আসতাম না। আমার কাছে থাকতে হলে এইসব মাস্তানি ছেড়ে দিতে হবে। পারবেন? তুমি আমার জীবনে আসলে আমার আর কিছুই চাই না, সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। প্রেম করব না, আমার বাসায় বিয়ের প্রস্তাব দিন, বাকিটা আমি দেখে নেব। আজ বিকেলে? তবে তোমার বাসায় আমি আসছি। নাদিয়া আমাকে কখনো ভালোবাসবে এটা আমি ভাবতেও পারিনি। ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে আমার রুমে ডাকি। একটু পর আম্মু আর আব্বু দুজনেই আমার রুমে আসে। কি রে, কি আমার কথা বলার জন্য আসতে বললি? আব্বু, আমি একজনকে ভালোবাসি, আর সে আজ আমাদের বাসায় আসবে তোমাদের কাছে আমাকে চাইতে। তুই কাউকে ভালোবাসিস? কই, আগে তো কখনো বলিসনি। আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আমি তুষারকে ভালোবাসি। একটা গুন্ডাকে তুই ভালোবাসিস? এটা আমরা কখনো মেনে নিব না। আম্মু, তুষার আমার জন্য সব ছেড়ে দিয়েছে। আমার জন্য তোমরা অনেক ভালো ছেলে পাবে হয়তো, কিন্তু তুষারের মতো কাউকে পাবে না। আমি খুব সুখে থাকবো ওর সাথে। পাগল হয়ে গেছিস তুই? একটা গুন্ডাকে বিয়ে করার জন্য কেন পাগল হয়েছিস তুই? আব্বু আম্মুকে অনেক কষ্টে রাজি করি। আব্বুকে রাজি করতে বেশি সমস্যা হয়নি, আম্মুই একটু কেমন করছিল। আব্বু আম্মুকে বুঝিয়ে বলে। বিকেলে সজীবকে নিয়ে চলে আসি নাদিয়াদের বাসায়। কিছু সময় কথা বলার পর নাদিয়ার আম্মু বলে, দেখো বাবা, আমাদের একমাত্র মেয়ে, ওর সুখটাই আমাদের কাছে সবার আগে। ওর থেকে শুনলাম তুমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছো। যদি এটা সত্যি হয় তাহলে আমাদের আর সমস্যা নেই। জি আন্টি, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। কথা দিলাম কখনো নাদিয়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরতে দিব না। 3 দিন পর আমাদের বিয়ের দিন ঠিক করা হয়। আমার তেমন আত্মীয় স্বজন নেই, সজীব আর দারোয়ান চাচা ছাড়া। পরের দিন বিয়ের সকল কেনাকাটা শেষ করি। বিয়ের দিনও চলে আসে। সজীব আর চাচাকে নিয়ে চলে আসি নাদিয়াদের বাসায়। বিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমি কিছু সময় পর নাদিয়াকে নিয়ে বাসায় চলে আসি। নাদিয়াকে রুমে রেখে আমি নিচে এসে সজীবের সাথে কথা বলে রুমে চলে আসি। নাদিয়া বসা থেকে উঠে এসে আমার পাশ হয়ে সালাম করতে যায়। নাদিয়াকে তুলে কপালে চুমু দেই। আজ থেকে আমি আমার বাকি জীবন তোমার জন্য বাঁচব। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই শুনবো। আমার আর কিছু চাই না, শুধু আপনি সারা জীবন আমাকে ভালোবাসলেই হবে। আর কখনো মারামারি করবেন না, আমাদের জীবনে কখনো যেন কালো মেঘে না ঢেকে যায়। ঠিক আছে, করবো না মারামারি। কখনো কালো মেঘ আমাদের জীবনে আসবে না। সকালে সূর্য কিরণের মতো আমাদের জীবনটাও আলোকিত হবে। তুষার আমাকে কোলে করে বেডে শুইয়ে দেয়, আমার পাশে শুয়ে আমার কপালে কিস করে, এরপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ধীরে ধীরে দুজনে নতুন গল্পের সূচনা করি। আপনারা আপাতত বিদায় নিন, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। শাটার ডাউন, দোকান বন্ধ, গল্প শেষ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।